সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। দীর্ঘ ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সফরসূচি অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। সেখানে ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন তিনি। একই দিন বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন। নওগাঁর জনসভা শেষে বিএনপি চেয়ারম্যান বগুড়ায় যাবেন। পথে দুপচাচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাতে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন বিএনপি চেয়ারম্যান। জনসভা শেষে বগুড়ায় তিনি রাত্রি যাপন করবেন। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। রাজশাহী থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী রুবায়েত হাসান। যাচ্ছি তার কাছে। রুবায়েত, যেটি বলছিলাম যে আর কিছুক্ষণ পরেই হয়তো রাজশাহীতে গিয়ে পৌঁছাবেন তারেক রহমান। এই মুহূর্তে জনসভা স্থলে মানুষের সমাগম কেমন দেখছেন? তারেক রহমান কখন জনসভায় যোগ দেবেন এবং আজকের দিনে তার এখানে কি কি কর্মসূচি রয়েছে? আর 18 কোটি জনগণের নয়নের মনে আমাদের মাননীয় বিএনপির চেয়ারম্যান নিশ্চয়ই আপনি জেনে থাকবেন আজ দুপুরের পরে অর্থাৎ 12টার কিছু পরেই আসলে তারেক রহমানের রাজশাহীতে বিমানযোগে অবতরণের কথা। এই মুহূর্তে আমি যে মাদ্রাসা ঐতিহাসিক মাঠ রয়েছে সেই মাঠে হাজার হাজার নেতাকর্মী যারা ছিলেন গত 22 বছরের পর আসলে জনসভায় রাজশাহীতে যোগ দেওয়ার জন্য এই মানুষগুলো এসেছে। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারিতে নির্বাচনী জনসভার প্রচার প্রচারণার অংশ হিসেবে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তিনি উত্তরের এই জনপদে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তিনি অবতরণ করবেন এই উত্তরের এই জনপদে। তবে যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে আসলে সকাল থেকে আমরা দেখেছি এই জনসভা স্থলে আসবার জন্য বিভিন্নভাবে পাশের জেলাগুলো থেকে তারা ছুটে এসেছেন। দুপুর 2টার পরেই আসলে এই জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। তবে যে বিষয়টি চোখে পড়ার মতো, নির্বাচনী জনসভা হওয়ার পরেও নিরাপত্তার এক ধরনের কড়াকড়ি রয়েছে। সকল ধরনের বাহিনীর সদস্যরা এই সমাবেশের স্থলে মোতায়েন রয়েছে এবং এই সমাবেশের পরে আর কয়েকটি সমাবেশ করবার জন্য নওগাঁ সমাবেশ রয়েছে এবং এরপরে বগুড়া যাবেন। বগুড়ার পরে আগামীকাল রংপুরে জনসমাবেশ করবেন তিনি। তারপরে আবারও বগুড়া ফেরত এসে সিরাজগঞ্জ টাঙ্গাইল হয়ে তিনি ঢাকা ফিরবেন। তো মোটামুটি 3 দিনের এই কর্মসূচিতে তিনি উত্তরের প্রায় 13টি জনপদে 13 আসনের জন্য তিনি ভোট চাইবেন এলাকার মানুষের জন্য এবং প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। সব মিলিয়ে বিএনপির পক্ষ থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে প্রস্তুতি পরিপূর্ণ হয়ে গেছে হাজার হাজার নেতাকর্মীতে এবং আরো নেতাকর্মীরা আসছেন যেহেতু ঘন্টা দুয়েক সময় রয়েছে জনসভা শুরু হবার। তো এই বিষয়টি মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং এই জনসভা থেকে নির্বাচনী দিক নির্দেশনা দেবেন এই দলটির প্রধান এবং বলা যাচ্ছে যে সেই দিক নির্দেশনাকে সামনে নিয়ে দলের নেতাকর্মীরা কাজ করবেন। দীর্ঘ 22 বছরের যে বঞ্চনা বা 1.5 দশক তারা ভোট দিতে পারেননি, সেই ভোটের কথাগুলো আসলে তারা 12 ফেব্রুয়ারি নির্বাচনে এই দলটির শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে যে দিক নির্দেশনা পাবেন সেটি নিয়ে আসলে তারা কাজ করবে এমন বার্তা দেয়াই যায়। আস্তে আস্তে মানুষের সমাগম আসলে বাড়ছে। তারেক রহমান কিছু সময়ের মধ্যেই আসলে এই উত্তরের এই জনপদে দীর্ঘ 22 বছরের খরা কাটিয়ে নামবেন, দিক নির্দেশনা দিবেন, তার জন্য আসলে মুখে রয়েছে। আমি সকালে কথা বলার সুযোগ হয়েছিল বিএনপির এই আসনের যারা সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু, তিনি একদমই সামনে থেকে এই মহানগরের নেতাকর্মীদের একাত্ম করে আসলে এই জনসভা সফল করবার জন্য কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে আরো ঘন্টা দুয়েক পরে আসলে এই জনসভায় কি বার্তা দিচ্ছেন তারেক রহমান সেটি আপনাকে জানাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত রাজশাহীর নির্বাচনী জনসভা থেকে সবশেষ। রুবায়েত, আপনাকে ধন্যবাদ। রাজধানীর কারণ বাজারে চলছে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা। এতে দলটির আমির শফিকুর রহমানের বক্তৃতা করার কথা রয়েছে। এছাড়া অন্যান্য নেতারাও বক্তৃতা করছেন। তারা আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান। আরও বলেন, একটি দল যদি চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ না করে তবে নির্বাচনের আগেই পরাজয় ঘটবে।
রাজধানীর কারওয়ানবাজার এলাকায় জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী নূর আলম। যাচ্ছি তার কাছে। নূর আলম, জামায়াতে নামের শফিকুর রহমান ঠিক কখন নাগাদ বক্তব্য রাখতে পারেন বলে জানতে পেরেছেন? এছাড়া অন্যান্য নেতারা তো বক্তব্য রাখছেন, সেখানে তারা কি বলছেন? হ্যাঁ দোলা, যে সারা দেশে যে নির্বাচনী যে প্রচার যে আমেজ বইছে তারই সেই অংশ হিসেবে আজকে ঢাকা 12 আসন অর্থাৎ কারওয়ানবাজারের যে স্থানটিতে আপনি জানেন যে ঢাকা 12 আসন শেরেবাংলা, নগর, তেজগাঁও সহ শিল্পাঞ্চল সহ গঠিত এবং এই 12 আসনে আজকের যে জামাতের যে সারা দেশের যে নির্বাচনী জনসভা তারই অংশ হিসেবে কারওয়ানবাজার যে পেট্রো বাংলা সেখানে একটি সমাবেশে আয়োজন করেছে। এর মধ্যে এখানে 11 দলীয় জোটের যে নেতাকর্মী তারা কিন্তু উপস্থিত হয়েছে। এখানে ডাকসুর বিপি সহ ছাত্র শিবিরের যে সভাপতি সেক্রেটারি তারা কিন্তু উপস্থিত হয়েছেন। অর্থাৎ কিছুক্ষণ আগে মঞ্চে এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অর্থাৎ এরপরে কিছুক্ষণ পরে আসলে তিনি বক্তব্য রাখবেন। তারা এর আগে যারা বক্তব্য রেখেছেন তারা একটা বিষয় বলেছেন যে কারণ বাজারকে আসলে তারা যে চাঁদাবাজ এবং যে সন্ত্রাসী কার্যক্রম যে এতদিন ঘটে গেছে তার থেকে আসলে মুক্ত করার জন্য যে তাদের যে দলীয় ইশতেহার সেই অংশ হিসেবে কিন্তু আসলে তারা এই কারওয়ানবাজারকে এই মুক্ত করার জন্য তাদের যে নির্বাচনী ইশতেহার সেটা কিন্তু তারা স্থান দিয়েছেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন যে ঢাকা 12 আসনের যে বাংলাদেশ জামায়াত ইসলামের যে মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন তিনি বক্তব্য রাখছেন এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে এই আজকের জনসভাকে কেন্দ্র করে সকাল থেকে আমরা দেখেছি যে তাদের যে দলীয় যে স্লোগান সেই ব্যানার এবং ফেস্টুন নিয়ে তারা আজকের এই সমাবেশে তারা এখানে এসেছেন এবং সমাবেশ আসলে শুরু হয়েছে সকাল 10টা থেকে এখন পর্যন্ত বিকাশ সমাবেশ চলছে। হয়তো বা আর কিছুক্ষণ পর বাংলাদেশ জামায়াত ইসলামের যে আমির রয়েছে ডাক্তার শফিকুর রহমান তিনি দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার পরই আসলে এই সমাবেশ আজকে এখানে শেষ হবে এবং আরো বেশ কয়েকটি সমাবেশ হওয়ার কথা রয়েছে। ঢাকা 14 আসন, ঢাকা 16 আসন এবং ঢাকা 17 আসনের আজকের যে নির্বাচনী জনসভা সেই জনসভার বক্তব্য রাখার কথা রয়েছে এবং আপনি জানেন যে আগামীকালকে অর্থাৎ যদি জামাতের যে কর্মসূচি আগামীকালকে যে নোয়াখালী, ফেনী এবং ঢাকার বাইরে লাকসাম, লক্ষ্মীপুর ওই অঞ্চলে কিন্তু আসলে জনসমাবেশের বক্তব্য রাখবেন এবং দেখতেই পাচ্ছেন যে আসলে পুরো যেই কারওয়ানবাজার যে এলাকা সেই এলাকার যে আমাদের নেতা কর্মীরা তাদের যে সমাবেশের স্থল সেই সমাবেশের স্থলে যে তাদের যে দলীয় যে স্লোগান সেই স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠছে এখানকার যে সমাবেশের স্থল এবং আমরা দেখতে পাচ্ছি সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে আমরা দেখেছি এই সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ, র্যাব সহ সাদা পোশাকধারী যারা রয়েছে। দোলা এই ছিল আমার কাছ থেকে আজকে যে ঢাকা 12 আসনে জামাতে যে নির্বাচনী জনসভার তার সর্বশেষ। দোলা, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নূর আলম। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে মারা গেছেন একজন। নিহত রেজাউল করিম শ্রীবর্দী উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি। বুধবার ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কমপক্ষে 50 জন আহত হন। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়। এই ঘটনায় ঝিনাইগাতীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে আরও জানাতে শেরপুর থেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সহকর্মী মঞ্জুরুল আহসান। মঞ্জুর, গতকালের এই সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনার পর দুই দলের পক্ষ থেকে কি বলা হচ্ছে? যারা আহত হয়েছেন তাদের কি পরিস্থিতি, কেমন আছেন তারা এবং কোনো মামলা কি হয়েছে এই ঘটনার পর? হ্যাঁ দোলা, গতকালকে সংঘর্ষের পর দুই দলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে এবং উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও এখন যেহেতু রেজাউল করিম জামায়াতের পক্ষের একজন নিহত হয়েছেন, রেজাউল করিমের লাশের অপেক্ষায় তার স্বজনরা এখানে বসে রয়েছেন। আমি রেজাউল করিমের বাড়িতে রয়েছি। এখানে যারা জামায়াতের নেতৃবৃন্দ রয়েছেন, জেলা জামায়াতের নেতৃবৃন্দ, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ সহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ সহ সকলেই রেজাউল করিমের বাড়িতে রয়েছেন। কখন রেজাউল করিমের লাশ পৌঁছবে সেই লাশের অপেক্ষা করা হচ্ছে। বিশেষ করে
রেজাউল করিমের লাশ এখন রয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকেই তার লাশের সুরতহাল রিপোর্ট করে এবং ময়না তদন্ত শেষে লাশ এই বাড়িতে পৌঁছবে এবং তার বাড়ির পাশেই কবর খোঁড়া হয়েছে। এই কবরেই রেজাউল করিমের লাশ দাফন করা হবে। সেই সাথে আমি জেলা জামায়াতের সাথে কথা বলে, জেলা জামায়াতের আমিরের সাথে, সভাপতির সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা আজকে এখানে লাশের যে জানাজা হবে, রেজাউল করিমের জানাজা বিকেল 5টার সময় ঘোষণা করেছে তারা। শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে সেই জানাজা অনুষ্ঠিত হবে। একই সাথে পরবর্তী জানাজা তার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। আপনাদেরকে যেটা জানিয়ে রাখতে চাই যে রেজাউল করিম অত্যন্ত নম্র ভদ্র একজন ছেলে ছিলেন। তিনি একটি কলেজে আরবি বিষয়ের প্রভাষক ছিলেন এবং স্থানীয় একটি মসজিদে তিনি ইমামতি করতেন, বিনা বেতনে তিনি ইমামতি করতেন। রেজাউল করিমকে ঘিরে এখানে যারা জামায়াতের নেতৃবৃন্দ রয়েছেন তারা সকলেই সার্বক্ষণিক তার খোঁজ খবর রাখছেন এবং আমি থানায় এবং জামায়াতের নেতৃবৃন্দের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা বলছেন এখন পর্যন্ত তারা থানায় মামলা দায়ের করেননি, তবে তার সুরতহাল রিপোর্ট হলে লাশ এরপরে থানায় মামলা করা হবে। একই সাথে আজকে 3:30টার সময় তারা সংবাদ সম্মেলন ডেকেছেন। সেই সংবাদ সম্মেলনে তারা আগামীতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবেন, এটাই জানিয়েছেন জামায়াতের আমির। এই ছিল আমার কাছে রেজাউল করিমের সর্বশেষ অবস্থা। মঞ্জুরুল, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে হবে গণভোট। তবে গণভোট নিয়ে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে বিভ্রান্তি, আর নতুন ভোটারদের মধ্যে রয়েছে কৌতূহল। গণভোটের বিষয়ে ভোটারদের সচেতন করতে দিনাজপুরে জেলা তথ্য অফিস থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নে হবে গণভোট। এদিন আলাদা ব্যালটে সুনির্দিষ্ট 4টি বিষয় লেখা থাকবে। এই সনদ বাস্তবায়নে সমর্থন আছে কিনা সেই প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দেবেন ভোটাররা। কেন এই ভোট, কিভাবে দিতে হবে, গণভোটের সুফলই বা কি, এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভোটারদের মনে। নতুন ভোটারদের পাশাপাশি বয়স্কদের মধ্যেও দেখা দিয়েছে নানা বিভ্রান্তি। নির্বাচনের সময় গণভোট হবে, কিন্তু গণভোট সম্পর্কে আমাদের তো কোনো ধারণা নেই। এই জন্য সরকারের প্রয়োজন ব্যাপক প্রচারণা, লিফলেট এবং জনগণের কাছে এই বিষয়ে আরো অনেক তথ্য পৌঁছানো। তা আমি চাই সরকার আরো এটা ভালোভাবে প্রচার করুক, সবাইকে বলুক, যাতে গণভোটে ভোট আমরা দিতে পারি। আমি গণভোটের পক্ষে। আমি চাই যে নতুন প্রজন্ম যারা আসছে তারা যেন একটা সুন্দর বাংলাদেশ পায়, বসবাসযোগ্য বাংলাদেশ পায়। অনেকের কাছে এদেশে গণভোট শব্দটাই নতুন, আর তরুণ ভোটারদের কাছে তো এক কৌতূহলের বিষয়। গণভোট কি এখনো এই সারা দেশের প্রত্যেকটা মানুষ এখনো সঠিকভাবে জানে না আসলে গণভোট কি। আমরা নতুন ভোটার হিসেবে জানি না গণভোট কাকে বলে। এখন সরকার যদি ব্যাপকভাবে প্রচার করে আমাদের বলতেন গণভোট কি, এটা হা বা না, তাহলে আমরা সকলেই বিষয় জানতে পারতাম, এরপরে হা বা না উত্তর দিতাম। গণভোটের বিষয় বলতে কি আসলে বিস্তারিত তো অনেকগুলো পয়েন্ট থাকে, এগুলো এত কিছু আমাদের মাথায় সবসময় থাকে না। গণভোট নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তি দূর করতে দিনাজপুর জেলা তথ্য অফিস থেকে উঠান বৈঠক, লিফলেট বিতরণ, মাইকিং ও ভোটের গাড়ির মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। তো গণভোটের কনসেপ্টটা যেহেতু অনেক বছর পরে আবার শুরু হচ্ছে এবং আমাদের দেশে এবার প্রায় বিগত 20-22 বছর ধরে যারা নতুন ভোটার হয়েছে তারা গণভোটের সাথে, তারা হয়তো গণভোটের ধারণার সাথে তারা অবগত না। জনগণের মতামত যাচাই ছাড়া তো এটা সম্ভব না। হ্যাঁ বা না দেওয়ার যে কারণটা সেটা তাদেরকে বোঝানোর জন্য আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। গণভোটের প্রকৃত ধারণা ছড়িয়ে দিতে আরো জোরালো উদ্যোগের দাবি দিনাজপুরবাসীর। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। রাজধানীর কারণ বাজার এলাকায় জামায়াত ইসলামী নির্বাচনী জনসভা নিয়ে আপনাদেরকে একটু আগেই জানিয়েছি। এই মুহূর্তে সেখানে সরাসরি বক্তব্য রাখছেন জামায়াতের আমির শফিকুর রহমান। চলে যাচ্ছি সেখানে। কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে ছু মারে। এখানে আমি আস্তে আস্তে শুনছিলাম একজন বক্তা বলছিলেন কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় না, সে যা পায় রাজধানী ঢাকায় আসতে আসতে এটা 3 গুণ 4 গুণ হয়ে যায় মূল্য। কিন্তু ওই কৃষক, প্রান্তিক চাষি, তার পণ্যের মূল্য পায় না। তার না পাওয়ার দুটো কারণ, একটি হচ্ছে সিন্ডিকেট, আর একটি হচ্ছে চাঁদাবাজ। এই দুইটার কারণে কৃষক যেমন তার ন্যায্য মূল্য পায় না, পরিবহন মালিকরা তেমন অতিষ্ঠ ঘাটে ঘাটে চাঁদার কবলে পড়ে।
আবার ব্যবসায়ীরা যারা আছেন, এত চাঁদা প্রান্তিক চাষির সেই মূল্য থেকে যুক্ত হতে থাকে যে তারা যখন ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে যান, ক্রেতাদের মুখের দিকে তাকাইয়া তারাও কষ্ট পান, কারণ সাধারণ জনগণ বড় কষ্টে। একটা দ্রব্যের মূল্য প্রান্তিক চাষি থেকে ঢাকায় আসতে পর্যন্ত ডাবল হতে পারে, 4 গুণ হয় কিভাবে, তা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে সকলেই ক্ষতিগ্রস্ত, কৃষক ক্ষতিগ্রস্ত, পরিবহন মালিক ক্ষতিগ্রস্ত, যারা হোলসেল ব্যবসা করেন তারা ক্ষতিগ্রস্ত, যারা রিটেল ব্যবসা করেন তারাও ক্ষতিগ্রস্ত। মূল কারণ চাঁদা। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনারা 28 তারিখ সম্ভবত গত মাসের চাঁদাবাজদেরকে হাতে নাতে এখানে আপনারা শিক্ষা দিয়েছিলেন। আমরা সারা বাংলাদেশের অতিষ্ঠ নির্যাতিত মজলুম ব্যবসায়ীদেরকে আমরা বলি, কাওরান বাজারের মতো আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। তবে আমরা কথা দিচ্ছি, এখন সরকারি প্রশাসন যন্ত্রের অবহেলা, দায়িত্ব পালনে গাফলাতের কারণে, আর হতে পারে কিছু জায়গায় হালুয়া রুটির ভাগ বাটুরার কারণে এই যে চাঁদা হয়, আমরা আশাবাদী বাংলাদেশের মুক্তিকামী মজলুম জনগণের ইনশাআল্লাহ আমানত এবং ভোটে আগামী 12 তারিখ আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীদেরকে ইনশাআল্লাহ নির্বাচিত করবে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10% যারা থাকবে ওদেরকে বুঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম জামায়াতের আমির শফিকুর রহমানের বক্তব্যে। পরের প্রসঙ্গে যাচ্ছি। 10ম গ্রেড বাস্তবায়নের দাবিকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ সহ বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। গত রাত 1টার দিকে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। তারা জানান, উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত ডিপ্লোমা প্রকৌশলীদের দীর্ঘদিনের পদোন্নতি ও গ্রেড সংক্রান্ত দাবি উপেক্ষা করেছে। এর আগে বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে চলমান আন্দোলন ও দ্বন্দ্ব নিরসনে অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠন করে। ওই কমিটি উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার সুপারিশ প্রদান করে, যা প্রকাশের পরপরই ডিপ্লোমা শিক্ষার্থী ও প্রকৌশলীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। এই বিষয়ে আরও জানবো, রাজধানীর 7 রাস্তা এলাকা থেকে যুক্ত রয়েছেন সহকর্মী দিলশাদ অ্যানি। আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা যারা বিক্ষোভ করছেন তাদের বক্তব্যের বিষয়ে কিছুটা জানছিলাম, বিস্তারিত জানাবেন তারা এখন কি বলছেন এবং আর কোন কোন সড়ক অবরোধ করেছেন তারা? দোল, আপনি যেমনটি বলেছিলেন যে গত রাত মধ্যরাতে কিন্তু তেজগাঁওয়ের যে 7 রাস্তা মোড়, সেই 7 রাস্তা মোড়ে স্টুডেন্টরা নেমে যায় এবং বিক্ষোভ করতে থাকে। তাদের যে দাবি সেটি ছিল যে 10ম গ্রেডের যে উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান সুপারিশ করেছেন 2 উপদেষ্টার নেতৃত্বে গঠিত কমিটি। মূলত সেই সিদ্ধান্তের প্রতিবাদেই পলিটেকনিকের যারা শিক্ষার্থী আছেন সেই সব শিক্ষার্থীরা আপনার গত রাত মধ্যরাতেই আন্দোলনে নেমেছিলেন। আর আজকে তাদের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি ছিল যে তাদের যে পরীক্ষা আছে, হাফ ইয়ারলি যে পরীক্ষা, সেই পরীক্ষা তারা ফাইনাল ইয়ারের যে পরীক্ষা সেটি তারা বেঞ্চে বসবে না, তারা পরীক্ষা দেবে না। তো এই মুহূর্তে কিন্তু আমি পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছি, সেখানে আপনাদের দেখাচ্ছে যে বেঞ্চগুলি কিন্তু ফাঁকা, কোনো শিক্ষার্থী নেই। তারা আজকে তাদের 2টো পরীক্ষা ছিল, সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আর বেলা 2টা থেকে 5টা পর্যন্ত, এই 2টো পরীক্ষা ছিল।
তারা এর মধ্যে কিন্তু সেই পরীক্ষা বর্জন করেছে এবং ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী নেই। আমরা যাদের দেখেছি তারা যারা এসেছেন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, আড্ডা দিচ্ছেন, সেই রকম শিক্ষার্থী ক্যাম্পাসে এই মুহূর্তে নাই। তবে তাদের যারা আন্দোলন করেছে, আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি আগারগাঁওয়ে যে ঢাকা মহিলা পলিটেকনিক রয়েছে, সেই পলিটেকনিকে এখানকার শিক্ষার্থী যারা আছে তারা সে আগারগাঁওয়ে গিয়েছে এবং এখন পর্যন্ত 7 রাস্তা এলাকায় সড়ক অবরোধ করা হয় নাই। তবে তারা জানিয়েছে যে তাদের এই কর্মসূচি যেহেতু চলমান, তারা যে কোনো সময় 7 রাস্তার যে মোড় আছে সেখানে তারা বিক্ষোভ শুরু করবেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। অ্যানি, ধন্যবাদ আপনাকে। 24 ঘন্টার ব্যবধানে দেশের বাজারে আরও এক দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 1,16,213 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,86,001 টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। সকালে এক বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বাজুস। আজ থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 2,72,996 টাকা, 18 ক্যারেটের 2,33,980 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,93,039 টাকা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে এ পর্যন্ত মোট 16 বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস, যেখানে 13 বারই দাম বাড়ানো হয়েছে। আর এই ছিল এখনকার মতো। এরপরই আমন্ত্রণ রইল আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।